আসসালামু আলাইকুম। শতধাম মেডিকেল এডমিশন প্রকল্পের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা রক্তচাপ, রক্তবাহিকা থেকে শুরু করে আমাদের এখানে হৃৎপিণ্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণ পর্যন্ত পড়ছিলাম। তো আজকে আমরা পড়ব রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারোরিসেপ্টরের ভূমিকা থেকে শুরু করে এই অধ্যায়ে বাকি যতটুকু আছে ততটুকু পর্যন্ত। তো চলো আমরা শুরু করি। দেখো, রক্তচাপ বা ব্লাড প্রেশার, তো ব্লাড প্রেশার জিনিসটা কি একদম সহজ কথা যদি বলতে যাই, তাহলে আমাদের ধমনীতে যে রক্ত চলাচল করে, তো রক্তের একটা ধাক্কা আছে ধমনীর প্রাচীরের মধ্যে, বা ধমনীর মধ্য দিয়ে রক্ত যখন চলে বা প্রবাহিত হয়, ধমনীর প্রাচীরে ধাক্কা দেয় বা চাপ সৃষ্টি করে, এই চাপটাই হচ্ছে আমার রক্তচাপ। তো এই চাপটা আবার দুই প্রকার আছে। একটা কি, যখন হৃৎপিণ্ড পাম্প করতেছে, অর্থাৎ সংকুচিত হচ্ছে, তখন এক ধরনের চাপ। আর যখন হৃৎপিণ্ড প্রসারিত হচ্ছে তখন আরেক ধরনের চাপ। যখন সংকুচিত হচ্ছে তখন চাপটা হয় আমার বেশি, হৃৎপিণ্ড যখন সংকুচিত হচ্ছে তখন আমার চাপটা হয় বেশি, আর হৃৎপিণ্ড যখন প্রসারিত হচ্ছে তখন আমার চাপটা হয় কম। তো তো যখন সংকুচিত হয় তখন সেই চাপটাকে বলে সিস্টোলিক চাপ, আর যখন প্রসারিত হয় তখন সেই চাপটাকে বলা হয় আমার ডায়াস্টোলিক চাপ। তো তোমাদের জন্য আমি লাল কালিতে দেখাই। হ্যাঁ, তো এই হচ্ছে সিস্টোলিক চাপ, আর প্রসারণের সময় হচ্ছে ডায়াস্টোলিক চাপ। তাহলে সিস্টোলিক চাপ আর ডায়াস্টোলিক চাপের দুইটার আদর্শ মান আছে। সিস্টোলিক চাপের আদর্শ মান কি 100 থেকে 139, অপটিমাম 120, আর ডায়াস্টোলিক চাপ হচ্ছে 60 থেকে 89, অপটিমাম 80। তো এই মানগুলো তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এগুলো তোমরা সুন্দর করে শিখে নিবা। এবং এটা অনেক সময় শিখাও লাগে না। আমরা যারা কম বেশি ব্লাড প্রেশার সম্পর্কে আইডিয়া আছে, ব্লাড প্রেশার নিয়ে একটু একটু কম বেশি আইডিয়া আছে, তারা সবাই জানি যে অপটিমাম হচ্ছে 120, আর 120/80। তাহলে 120 হচ্ছে আমার সিস্টোলিক, কারণ সিস্টোলিকের সময় হার্ট পাম্প করতেছে, সেই জন্য আমার ব্লাড প্রেশার বেশি, রক্তের ধাক্কাটা বেশি। আর ডায়াস্টোলিকের সময় হৃৎপিণ্ড পাম্প করতেছে না, তাই রক্তের ধাক্কাটা কম, ব্লাড প্রেশার কম। তাহলে সেই জায়গা থেকে তোমরা 120/80 তোমরা জানো, সেখান থেকে তোমরা এই মানগুলো সহজে মনে রাখতে পারবা। চলো আমরা সামনে যাই। আরেকটা জিনিস এখান থেকে লাগবে, সেটা হচ্ছে রক্তচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে স্ফিগমোম্যানোমিটার, এইটা লাগবে। চলো এখন আসি ব্যারো রিসেপ্টর। দেখো, আমাদের যে রক্তচাপ আছে, এই রক্তচাপটা যদি কখনো খুব বেড়ে যায় কিংবা খুব কমে যায়, তখন এটা আমাদের বডির জন্য খুবই ভয়াবহ একটা অবস্থা। রক্তচাপ খুব বেশি বেড়ে যাওয়া আমাদের জন্য ক্ষতিকর, খুব কমে যাওয়া আমাদের জন্য ক্ষতিকর। 120/80 এর আশেপাশে যদি রক্তচাপটা থাকে, তাহলে সেটা আমাদের বডির জন্য পারফেক্ট। ঠিক আছে, সেটা বুঝলাম। কিন্তু এই যে আমাদের রক্তচাপ, এটা নির্দিষ্ট মানের মধ্যে মেনটেন করার জন্য আমাদের বডিতে কি আছে, আমাদের বডিতে রক্তচাপ নির্দিষ্ট মানের মধ্যে মেনটেন করার জন্য যে জিনিসটা আছে, সেটাকে বলা হয় ব্যারো রিসেপ্টর। ব্যারো রিসেপ্টর কি? ব্যারো রিসেপ্টর হচ্ছে সংবেদী স্নায়ু প্রান্ত, অর্থাৎ স্নায়ুর যে প্রান্ত আছে সেই প্রান্ত সংবেদী স্নায়ু প্রান্ত। এই প্রান্তগুলো কি করে? এই সংবেদী স্নায়ু প্রান্তের কাজ কি? যখন রক্তচাপ বেড়ে যায় বা কমে যায়, সেই সিগন্যালটা ব্রেইনে পাঠায়। রক্তচাপ বেড়ে গেলে বা কমে গেলে সেই সিগন্যালটা ব্রেইনে পাঠায় ব্যারো রিসেপ্টর। আর ব্যারো রিসেপ্টরের সিগন্যাল পেয়ে যে তোমার রক্তচাপ বেড়ে গেছে বা তোমার রক্তচাপ কমে গেছে, এই সিগন্যালগুলো পাওয়ার পর ব্রেইন যখন রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করে, তখন সেই প্রক্রিয়াটাকে বলা হয় ব্যারো রিফ্লেক্স। তাহলে আমরা ব্যারো রিসেপ্টর কি সেটা বুঝলাম, ব্যারো রিফ্লেক্স কি সেটা বুঝে ফেললাম। এখন আসো, যে আমাদের ব্রেইনটা রক্তচাপ তো কমাবে বা বাড়াবে, অর্থাৎ রক্তচাপ কমে গেলে বাড়াবে, বেড়ে গেলে কমাবে। এটার আবার দুইটা মেকানিজম আছে। এই দুইটা মেকানিজমের উপর ভিত্তি করে আমার ব্যারো রিসেপ্টরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আমার উচ্চচাপ ব্যারো রিসেপ্টর, আর একটা হচ্ছে নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। তো উচ্চচাপ ব্যারো রিসেপ্টর কোথায় থাকে আমরা একটা ছবির মধ্যে দেখি। এই ছবিটার মধ্যে লক্ষ্য করো, এই যে উচ্চচাপ ব্যারো রিসেপ্টর, দেখো তোমার কথা বলা আছে, দেখো অনুপ্রস্থ অ্যাওর্টিক আর্চ। অনুপ্রস্থ অ্যাওর্টিক আর্চ কোনটা? এই যে এই জায়গাটা, অ্যাওর্টা যে জায়গায় বাঁক নিছে, সেই জায়গায় বলা হয় অ্যাওর্টিক আর্চ। ডান ও বাম অন্তস্থ ক্যারোটিড ধমনীর ক্যারোটিড সাইন আছে, অর্থাৎ এই যে ক্যারোটিড ধমনী, এই যে দুইটা ধমনী উঠে গেল না উপরের দিকে, এগুলোর বলে ক্যারোটিড ধমনী। ঠিক আছে, এই ক্যারোটিড ধমনী যে জায়গায় ভাগ হয়েছে সে জায়গায় বলা হয় ক্যারোটিড বাইফার্কেশন। আর তার একটু উপরে একটু একটু মোটা জায়গা আছে, দেখো এই জায়গাগুলোকে বলা হয় ক্যারোটিড সাইনাস। এই যে
তাহলে আর্চ অফ অ্যাওর্টিক আর্চে আর ক্যারোটিড সাইনাসের মধ্যে আমার কি থাকে, উচ্চচাপ ব্যারোরিসেপ্টর থাকে। তো এই উচ্চচাপ ব্যারোরিসেপ্টরগুলো কি করে, আমার যখন রক্তচাপ বেড়ে যায় তখন দেখো মস্তিষ্কের মেডুলায় আমার সিগন্যাল পাঠায়, মস্তিষ্কের মেডুলায় সেই সিগন্যালটা পাঠায়, তখন সেখানে ভ্যাসোমোটর কেন্দ্রটি দমিত হয়। অর্থাৎ ভ্যাসোমোটর কেন্দ্র দিয়ে আমাদের হৃৎপিণ্ড জোরে পাম্প করবে না আস্তে পাম্প করবে সেটা নিয়ন্ত্রিত হয়। তখন ভ্যাসোমোটর কেন্দ্রকে যদি দমিত করে ফেলে তাহলে সেটা সিম্প্যাথেটিক স্নায়ু বরাবর হৃৎপিণ্ডে রক্তনালীতে চেষ্টীয় বাগ্যাবহ উদ্দীপন পরিবহনের হার কমে যায়। অর্থাৎ ভ্যাসোমোটর কেন্দ্র কি করে, সহজ কথায় যদি বলি যে ভ্যাসোমোটর কেন্দ্র সিগন্যাল দেয় যে হৃৎপিণ্ড তুমি আস্তে আস্তে পাম্প করো, রক্তচাপ বেড়ে গেছে তুমি এবার আস্তে আস্তে পাম্প করো। হৃৎপিণ্ড যদি আস্তে আস্তে পাম্প করে তাহলে আমাদের ধমনীতে রক্তের ধাক্কা কম হবে আর রক্তের ফ্লো কম হবে, ফলে রক্তচাপটা আস্তে আস্তে কমে যাবে। এই হচ্ছে আমার উচ্চচাপ ব্যারোরিসেপ্টরের কাজ করার প্রক্রিয়া। তাহলে এখান থেকে কী কী লাগবে, আমার একটা হচ্ছে ব্যারোরিসেপ্টরের অবস্থান, যে অনুপস্থ অ্যাওর্টিক আর্চ আর ক্যারোটিড সাইনাস, এটা অবস্থানটা লাগবে। আর সাথে লাগবে কি আমার কোথায় সিগন্যালটা যায়, মস্তিষ্কের মেডুলার ভ্যাসোমোটর কেন্দ্রে যায়, ভ্যাসোমোটর কেন্দ্র থেকে হৃৎপিণ্ডের পাম্পিং ক্রিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রিত হয়। আচ্ছা, এটুকুই আমার লাগবে। এবার আসি নিম্নচাপ ব্যারোরিসেপ্টরে। তো নিম্নচাপ ব্যারোরিসেপ্টরের কাজ করার মেকানিজমটা একটু ইন্টারেস্টিং। দেখো আমাদের যে রক্ত আছে, এই রক্ত যদি ধমনীতে বেশি হয়, রক্তের পরিমাণ যদি ধমনীর ভিতরে বেশি হয় তাহলে কি হবে, ধমনী টান টান হবে না। আর রক্তের পরিমাণ কমে গেলে ধমনীটা কি হবে, ধমনীটা শিথিল হবে। এই ব্যাপারটাকে কাজে লাগানো হয় নিম্নচাপ ব্যারোরিসেপ্টরে। রক্তের পরিমাণ কমানো বাড়ানোর মাধ্যমে, রক্তের আয়তন কমানো বাড়ানোর মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণ করে আমাদের নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। নিম্নচাপ ব্যারোরিসেপ্টর কি করে, যে আমাদের যে মূত্র তৈরি ব্যাপারটা আছে কিডনিতে মূত্রর পরিমাণ বাড়ায় দেয়। বাড়ায় দিলে কি হয়, রক্তের আয়তন কমে যায়। কারণ কি, কিডনির যে মূত্রের যে পানিটা বা মূত্রের উপাদানগুলো সবগুলো কোথা থেকে আসে, সেগুলো আসে আমার রক্ত থেকে। তাহলে রক্ত থেকে যদি বেশি পানি ছেঁকে বের করে দিই, রক্তের আয়তন যাবে কমে, তখন রক্তচাপ বেশি হলে রক্তচাপ কমে যাবে। আর বিপরীত ক্রমে যদি রক্তচাপ আমি কিডনি থেকে কম মূত্র উৎপাদন করি, রক্ত থেকে পানি বের না করি, তাহলে রক্তের আয়তন যাবে বেড়ে, ফলে রক্তচাপ যদি কম থাকে তাহলে রক্তচাপ বেড়ে যাবে। তো এইভাবে বেশি মূত্র উৎপাদন আর কম মূত্র উৎপাদনের মাধ্যমে রক্তের আয়তন বাড়ানো কমানোর মাধ্যমে আমার এই ব্যারোরিসেপ্টরগুলো রক্তচাপ নিয়ন্ত্রণ করে। তো চলো এটা কীভাবে করে সেটা আমরা একটা ছবির মধ্যে দেখি। আমাদের ছবি আছে এখানে, এই যে এই ছবিটার দিকে লক্ষ্য করো। এই যে এই ছবিটার মধ্যে তুমি দেখো যে এই যে জায়গাটা গ্ল্যান্ড আছে না, এই দেখো এই যে এই জায়গাটার মধ্যে একটা গ্ল্যান্ড আছে। এই গ্ল্যান্ডটার নাম কি, নাম হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। তোমরা তোমাদের সামনের অধ্যায়গুলোতে আরো ভালো করে শিখবা পিটুইটারি গ্ল্যান্ড কি। তো মস্তিষ্কের নিচে এরকম একটা ছোট গ্ল্যান্ড আছে, এটার নাম হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। আর পিটুইটারি গ্ল্যান্ডের উপরে আছে হাইপোথ্যালামাস। ঠিক আছে, তো আমাদের নিম্নচাপ ব্যারোরিসেপ্টরগুলো কোথায় থাকে সেটা আমরা একবার দেখে আসি। নিম্নচাপ ব্যারোরিসেপ্টরগুলো দেখো আমাদের বড় বড় সিস্টেমিক শিরা, পালমোনারি রক্তবাহিকা, ডানের ট্রিয়াম ও ভেন্ট্রিকলের প্রাচীরে থাকে। তাহলে এই রিসেপ্টরগুলো কি করে, যখন রক্তচাপ বেড়ে গেছে বা কমে গেছে তখন সিগন্যাল পাঠায়। কথার কথা মনে করো যে রক্তচাপ আমার রক্তচাপ কি হয়েছে, আমি ধরি যে এক মুহূর্তের জন্য ধরি যে আমার রক্তচাপটা হচ্ছে বেড়ে গেছে বা রক্তচাপ কমে গেছে, আমি ধরে নিই এক মুহূর্তের জন্য ধরে নিই যে আমার রক্তচাপটা কমে গেছে। তাহলে রক্তচাপ যদি কমে যায় তাহলে আমার কি করতে হবে, আমি কি বলছি, রক্তের আয়তন বাড়াইতে হবে। রক্তের আয়তন যদি বেশি হয় তাহলে রক্তচাপটা আস্তে আস্তে বাড়বে। তাহলে রক্তের আয়তন বাড়ানোর জন্য আমাকে কি করতে হবে, কম মূত্র উৎপাদন করতে হবে। তাহলে রক্তচাপ কম হয়েছে, রক্তচাপ হলো আমার কম। এই রক্তচাপ কম হওয়ার সিগন্যালটা ব্যারোরিসেপ্টরের মাধ্যমে সর্বপ্রথম হাইপোথ্যালামাসে যায়। হাইপোথ্যালামাস একটা হরমোন তৈরি করে, এই হরমোনটার নাম হচ্ছে ADH, অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। ডায়ুরেটিক মানে কি, যে বেশি বেশি মূত্র উৎপাদন করে, আর অ্যান্টি ডায়ুরেটিক মানে কি, তাহলে যে কম মূত্র উৎপাদন করে। তাহলে এই হরমোনটা কিডনির মধ্যে গিয়ে পানির পুনঃশোষণ বাড়ানোর মাধ্যমে কম মূত্র উৎপাদনে সাহায্য করে। এই এডিএসটা হাইপোথ্যালামাস তৈরি করে এবং হাইপোথ্যালামাস থেকে
এক ধরনের একজনের নার্ভের একজনের মাধ্যমে এগুলো এসে পিটিউটারিতে জমা হয়। মুছে দিই সুন্দর করে, আবার এই জায়গাটা দেখো, দেখো এই দেখো এই হাইপোথ্যালামাসে যেই আমার এডিএস তৈরি হলো সেটা এই যে একজনের মাধ্যমে পিটিউটারিতে জমা থাকে। পিটিউটারি আবার দুইটা অংশ, সম্মুখ পিটিউটারি আর পশ্চাৎ পিটিউটারি। এই পশ্চাৎ পিটিউটারিতে কি হয়, জমা থাকে এই এডিএইচ। তো হাইপোথ্যালামাসে যখন সিগন্যাল গেলো যে রক্তচাপ কম, তখন রক্তচাপ বাড়ানোর জন্য কি করতে হবে, কম মূত্র উৎপাদন করতে হবে, রক্তের ভলিউমটা বেশি রাখতে হবে। সেই জন্য হাইপোথ্যালামাস থেকে সিগন্যাল যায় পশ্চাৎ পিটিউটারিতে, হাইপোথ্যালামাস থেকে পশ্চাৎ পিটিউটারিতে সিগন্যাল যাচ্ছে যে এবার তুমি এডিএসটা ক্ষরণ করে দাও। তো এডিএস ক্ষরণ হয়ে যায়, এডিএস ক্ষরণ হয়ে কই যায়, আমার কিডনিতে যায়। এডিএস ক্ষরণ হয়ে আমার কিডনিতে যায়। কিডনিতে গেলে কিডনি করে কি, পানির পুনঃশোষণ বাড়িয়ে মূত্র থেকে পানি ধরে রাখে, ফলে মূত্র দিয়ে কম পানি প্রবাহিত হয়, রক্তে বেশি পানি থেকে যায়, ফলে রক্তের আয়তন বাড়ে, সাথে সাথে আমার রক্তচাপও বাড়ে। এইভাবে রক্তচাপ কমলে রক্তচাপ বাড়ায়, আবার রক্তচাপ বাড়লে রক্তচাপ অনেক সময় কমায়। তো এটা হচ্ছে নিম্নচাপ ব্যারোরিসেপ্টরের কাজ। তো আমরা দুই ধরনের ব্যারোরিসেপ্টর পড়ে ফেললাম। তো এখান থেকে এগুলো আসবে, দেখো এখান থেকে নৈবেদিক কি হাইপোথ্যালামাসে বাড়তে যায়, হাইপোথ্যালামাসে বাড়তে যায়। তারপরে পিটুইটারি গ্রন্থি নিউরো হাইপোফাইসিস, নিউরো হাইপোফাইসিস মানে হচ্ছে পশ্চাৎ পিটুইটারি, নিউরো হাইপোফাইসিস মানে কি পশ্চাৎ পিটুইটারি থেকে অ্যান্টিডায়োটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন, অ্যান্টিডায়োটিক হরমোনের অপর নাম কি ভ্যাসোপ্রেসিন ক্ষরণ হয়। ঠিক আছে, তো এখান থেকে এগুলোই তোমরা পড়বা, এখান থেকে এগুলো আসার মতো এগুলাই। চলো আমরা সামনে যাই। মানবদেহে রক্ত সংবহন পদ্ধতি, তো এটা নিয়ে আমরা গত ক্লাসে কিছু আলোচনা করছিলাম যে মানবদেহে মূলত দুইটা সিস্টেম থাকে, একটা হচ্ছে সিস্টেমিক আর একটা হচ্ছে পালমোনারি, এই দুইটা সংবহন। সিস্টেমিক কোনটা, যে দেখো বাম ভেন্ট্রিকল থেকে শুরু হইলো, বাম ভেন্ট্রিকল থেকে শুরু হইলো, তারপরে এওট্রাতে গেল, এওট্রা মানে হচ্ছে তোমরা জানো আমাদের আর্চ অফ এওট্রা বা মহাধমনী, সেখান থেকে সারা দেহেই চলে গেল, তারপরে মহাশিরা হয়ে ডানেট্রিয়াম হয়ে ডান ভেন্ট্রিকলে ফেরত আসলো। এতটুকু হচ্ছে আমার কি, আমার সিস্টেমিক সংবহন। তাহলে এই ফ্লোচারটা তোমরা পড়বা। আর সিস্টেমিক সংবহন ছাড়া গত ক্লাসে আমি আরেকটা সংবহনের নাম বলছিলাম, সেটা কি, সেটা হচ্ছে ফুসফুসের সাথে রক্তের আদান প্রদান বা পালমোনারি সংবহন, সেটা আমরা দেখি। দেখো সিস্টেমিক সংবহনের সময়কালটা তোমরা একটু পড়তে পারো এখান থেকে, যে 25 থেকে 30 সেকেন্ড। আর কি পড়বা, আর এই ফ্লোচারটা পড়লে তোমাদের হয়ে যাবে। আচ্ছা, আর সিস্টেমিক সংবহনের মূল কথাটা তোমায় মনে রাখতে হবে, যে মূল কথা কি, যে হৃৎপিণ্ডের সাথে সারা দেহে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে রক্তের আদান প্রদান। আর পালমোনারি কি, হৃৎপিণ্ডের সাথে ফুসফুসের রক্তের আদান প্রদান। এই যে দেখো পালমোনারিতে কথা থেকে শুরু হয়, দেখো সিস্টেমিকটা কোথায় শেষ হয়েছে, ডান ভেন্ট্রিকলে শেষ হয়েছে। সিস্টেমিকটা শেষ হয়েছে ডান ভেন্ট্রিকলে, ঠিক ডান ভেন্ট্রিকল থেকে আবার পালমোনারি শুরু হবে, পালমোনারি ধমনী হয়ে ফুসফুস হয়ে পালমোনারি শিরা হয়ে বাম এট্রিয়াম হয়ে বাম ভেন্ট্রিকলে শেষ হবে। দেখো বাম ভেন্ট্রিকলে যে না পালমোনারি শেষ হচ্ছে, এই বাম ভেন্ট্রিকল থেকে আবার আমার সিস্টেমিক শুরু হচ্ছে। তো এই যে ফ্লোচার্টটা, এই ফ্লোচার্টটা মনে রাখার জন্য তোমাদেরকে গত ক্লাসে আমি যেই হৃৎপিণ্ডের সার্কিটটা পড়াইছিলাম না, যে রক্ত সংবহন হৃৎপিণ্ডে কীভাবে হচ্ছে, হৃৎপিণ্ডে কোথা থেকে রক্ত এসে ঢুকতেছে, কোথা দিয়ে বের হয়ে যাচ্ছে, এই সার্কিটটা তোমাদের পড়তে হবে। তো কারো যদি এই ফ্লোচার্টটা মুখস্থ করতে একটু প্রবলেম হয়, দুইটা ফ্লোচার্ট তোমাদের লাগবে, এই দুইটা ফ্লোচার্ট যদি মুখস্থ করতে একটু প্রবলেম হয়, তাহলে তোমরা গত ক্লাসে হৃৎপিণ্ডে যে সার্কিটটা আমি পড়াইছি, যে হৃৎপিণ্ডে কোথা দিয়ে রক্ত ঢুকতেছে, কোথা দিয়ে বের হয়ে যাচ্ছে, কোন ধমনী দিয়ে ঢুকতেছে, কোন শিরা দিয়ে বের হয়ে যাচ্ছে, কিংবা কোন শিরা দিয়ে ঢুকতেছে, কোন ধমনী দিয়ে বের হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো যদি তোমরা পড়ো, তাহলে এই সার্কিটটা যদি তোমরা বুঝে ফেলো, তাহলে এই ফ্লোচার্টটা তোমরা সহজেই মনে রাখতে পারবা। তাই যারা গত ক্লাসে সার্কিটটা দেখো নাই, তো গত ক্লাসে সার্কিটটা তোমরা দেখে নিবা। ঠিক আছে, তাহলে আমার সিস্টেমিকটা শুরু হচ্ছে বাম ভেন্ট্রিকলে, শেষ হচ্ছে ডান ভেন্ট্রিকলে এসে, আর পালমোনারিটা শুরু হচ্ছে ডান ভেন্ট্রিকলে, শেষ হচ্ছে বাম ভেন্ট্রিকলে এসে। তুমি এতটুকু যদি মনে রাখো, তাহলে বাকিটা তোমরা সার্কিটের নলেজটা দিয়ে বাকিটা তোমরা নিজেরাই লিখে ফেলতে পারবা বা নিজেরাই বুঝে ফেলতে পারবা। ঠিক আছে, তাহলে এটাই আমাদের লাগবে। আচ্ছা, এখন সিস্টেমিক পালমোনারি শিরা, পালমোনারি ধমনী ও পালমোনারি শিরার পার্থক্যটা এখানে দিচ্ছে। দেখো ধমনী আর শিরার পার্থক্য কি আছে, দেখো ধমনীর প্রাচীর পূর্ব স্থিতিস্থাপক, এটা আমরা জানি যে পাতলা অস্থিতিস্থাপক, হ্যাঁ, সংস্থলে কপাটিকা। ধমনীতে এখানে পালমোনারি ধমনীটা ব্যতিক্রম, পালমোনারি ধমনীতে থাকে কিন্তু শিরায় থাকে না, এটা কিন্তু ব্যতিক্রম। দেখো রক্তচাপ বেশি আছে ধমনীতে আর রক্তচাপ কম শিরায়। আর
কোন ধরনের রক্ত নেয়, এগুলো ব্যতিক্রমধর্মী পালমোনারি ধমনী আর পালমোনারি শিরা মানেই ব্যতিক্রমধর্মী। তাহলে সেই জন্য ধমনীর বেলা CO2 সমৃদ্ধ রক্ত আর শিরার বেলা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। ঠিক আছে, আর কোথা থেকে শুরু হয় সেটা তোমরা সার্কিটটা পড়লে তোমরা পারবা, উৎপত্তি এবং শেষ কোথায়, সার্কিটটা থেকে তোমরা পারবা। চলো আমরা সামনে যাই। দেখো আমি বলছিলাম যে প্রধানত দুই ধরনের সংবহন আছে, একটা কি পালমোনারি সিস্টেমিক, তবে পালমোনারি সিস্টেমিক ছাড়া আরও দুইটা আছে, সেটা কি পোর্টাল আর নিচে দেখো করোনারি সংবহন। চলো পোর্টালটা নিয়ে আমরা শুরুতে পড়ি। দেখো পোর্টালে তোমরা দেখো, তোমরা যেটা ছবি দেখে পোর্টাল সংবহন বোঝানোর জন্য এই ছবিটা দেখো, এই যে এই ছবিটা দেখো, আমাদের দেখো মনে করো আর্টারিগুলো রক্ত নিয়ে এখানে আসছে বিভিন্ন জায়গাতে, এই যে পাকস্থলীতে রক্ত সরবরাহ করতেছে, আমার অন্ত্রের মধ্যে রক্ত সরবরাহ করতেছে, ক্ষুদ্রান্তে বৃহদান্তে রক্ত সরবরাহ করতেছে, এগুলো কি ধমনী। তাহলে ধমনীগুলা কি করবে, রক্ত সরবরাহ করার জন্য কোষী জালিকায় পরিণত হবে, কোষী জালিকায় পরিণত হয়ে এই যে আবার শিরা হইলো, এবার শিরা কোথায় যাওয়ার কথা বলো তো তোমরা, ধমনী থেকে কোষী জালিকা হয়েছে, এই জায়গায় কোষী জালিকা আছে, ধমনী থেকে কোষী জালিকা হয়েছে, এই জায়গায় কোষী জালিকাগুলো আছে, তারপর কোষী জালিকা থেকে শিরা হয়ে ফেরত যাওয়ার কথা, তাই তো হওয়ার কথা যে শিরা সরাসরি হৃৎপিণ্ডে ফেরত যাবে, ধমনী হয়ে আসছে হৃৎপিণ্ড থেকে, তারপর কোষিক জালিকা হয়েছে, এবার শিরা হৃৎপিণ্ডে ফেরত যাবে, এটাই তো হওয়ার কথা। কিন্তু দেখো তুমি এখানে যে এই শিরাটা আবার এখানে কোষিক জালিকায় পরিণত হয়ে গেছে। তাহলে এই যে একবার কোষিক জালিকায় পরিণত হয়ে আবার শিরা হইলো, আবার শিরা আবার কোষিক জালিকায় পরিণত হইলো, এই যে দুইবার কোষিক জালিকায় পরিণত হইলো, একবার কোথায় অন্ত্রের এখানে, আরেকবার তোমার যকৃতের এখানে। তাহলে এই যে দুইবার কোষিক জালিকায় পরিণত হইলো, এই ধরনের সার্কুলেশনকে বলে পোর্টাল সার্কুলেশন। এই ধরনের সার্কুলেশনকে কি বলে, এই ধরনের সার্কুলেশনকে বলে পোর্টাল সার্কুলেশন। ঠিক আছে, তাহলে পোর্টাল সার্কুলেশন কি সেটা আমরা বুঝে ফেললাম। দেখো তবে তখন এবার চলো আমরা পোর্টাল সার্কুলেশন থেকে নৈবেত্তিকগুলো দেখি। দেখো পোর্টাল সার্কুলেশন কি আছে, সংজ্ঞাটা তোমরা দরকার মুখস্থ করার দরকার নেই, তোমরা বুঝলেই হবে পোর্টাল সার্কুলেশনটা কি। তারপরে দেখো মেরুদণ্ডী প্রাণীতে দুই ধরনের পোর্টাল সার্কুলেশন দেখা যায়, একটা হচ্ছে হেপাটিক আর একটা হচ্ছে রেনাল। তবে মানুষ্য বিভিন্ন স্তন্যপায়ীতে রেনাল পোর্টাল সংবহনতন্ত্র অনুপস্থিত। অর্থাৎ পোর্টাল সম্বন্ধ হেপাটিক আর রেনাল অর্থ কি, অর্থাৎ দ্বিতীয়বার কোষিক জালিকায় আমার যকৃতে গিয়ে দ্বিতীয়বার কোষিক জালিকায় পরিণত হয়, আর রেনাল মানে হচ্ছে কিডনিতে গিয়ে দ্বিতীয়বার কোষিক জালিকায় পরিণত হয়। কিন্তু মানুষের বেলা কিডনিতে রেনাল পোর্টাল সার্কুলেশন দেখা যায় না। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের হেপাটিক পোর্টাল সার্কুলেশন নিয়ে কথা বলছে। দেখো আমি তোমাদের দেখছি অঙ্গগুলো দেখাইছি যে পাকস্থলী, ক্ষুদ্রান্ত, অগ্নাশয়, অন্ত্র, প্লীহা থেকে কোষিক জালিকার মাধ্যমে সংগৃহীত রক্ত হেপাটিক পোর্টাল শিরা। তাহলে পোর্টাল শিরা কোনটা, আমরা আবার আগে ছবিতে যাই, দেখো এই যে আমি মুছে নিই, এই দেখো এই যে যেই শিরাটা দেখো একবার কোষিক জালিকায় পরিণত হয়েছে, এখানে কোষিক জালিকায় পরিণত হয়েছে। তাহলে কোষিক জালিকায় পরিণত হয়ে এই যে এই শিরাটা কি হয়েছে, আবার কোষিক জালিকায় পরিণত হয়েছে। তাহলে দুই কোষিক জালিকার মাঝখানে যে শিরাটা সেটাকে বলে পোর্টাল শিরা। যেহেতু এটা যকৃতের দিকে যাচ্ছে সেটা সেই জন্য সেটাকে কি বলা হয়, হেপটিক পোর্টাল শিরা। ঠিক আছে, তাহলে হেপটিক পোর্টাল শিরা দিয়ে যকৃতের দিকে প্রবাহিত হওয়াকে হেপটিক পোর্টাল সংবহন বলে। ঠিক আছে, এবার দেখো তোমরা দেখো যে এই সার্কিটটা তোমরা একটু পড়বা, যে পৌষ্টিক অঙ্গসমূহ হেপটিক পোর্টাল শিরা, যকৃত, হেপটিক শিরা, ইনফেরিয়র ভেনা কাভা, হৃৎপিণ্ড। এটা তোমরা এমনিতেই মুখস্থ করার কিছু নেই, তোমাদেরকে আমি ছবি দেখাইছি, ছবিটা দেখে তোমরা এটা অ্যান্সার করতে পারবা। সেটা কি পৌষ্টিক অঙ্গসমূহ ছিল, আমি তোমাদের দেখাইছি ছবির মধ্যে। তারপরে দেখো হেপটিক পোর্টাল শিরা, ছবিটাতে আমরা যদি আবার ফিরে যাই ছবিটাতে,
ছবিটাতে আবার ফিরে যে দেখো এখান থেকে দেখো কী ছিলছে আমাদের, দেখো এখানে কী আছে পৌষ্টিক অঙ্গসমূহ, এখান থেকে কী আছে এই যে দুইটা কোষিক জালিকার মাঝখানে যেই শিরাটা সেটার নাম কি হেপটিক পোর্টাল শিরা। হেপটিক পোর্টাল শিরা হয় যকৃতের কোষিক জালিকা, যকৃতের কোষিক জালিকা থেকে ইনফিরিয়র ভেনা কাবা, এই যে ইনফিরিয়র ভেনা কাবা, ইনফিরিয়র ভেনা কাবা হয়ে আমার কই যাবে হৃৎপিণ্ডে ফেরত যাবে। এই সার্কিটটা এখানে বলছে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এবার দেখো হেপটিক পোর্টাল সংবহন প্রয়োজনীয়তা কি একটু তোমরা দেখে নাও, যে পৌষ্টিক নালী থেকে শোষিত সরল খাদ্য গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড পোর্টাল সংবহনের মাধ্যমে যকৃতে পৌঁছে, অর্থাৎ পৌষ্টিক নালী থেকে যে খাদ্যগুলো শোষণ হলো সেই খাদ্য উপাদানগুলো সরাসরি যকৃতে নিয়ে এগুলো প্রসেস করতে হবে। সেজন্য প্রসেস হওয়ার জন্য আমার কি দরকার আছে, পোর্টাল সংবহন তৈরি হওয়ার দরকার আছে। তো প্রসেসের মধ্যে কি আছে, গ্লুকোজ গ্লাইকোজেনে পরিণত হয়, এটা একটা প্রসেস। তারপরে দেখো অতিরিক্ত যেগুলো আছে, অতিরিক্ত প্রোটিন যেগুলো আছে সেগুলো নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থে পরিণত হয়। এই যে অতিরিক্ত নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো আমার অ্যামিনিয়া থেকে ইউরিয়া পরিণত হয়, ইউরিয়া। যকৃত কিন্তু ইউরিয়া তৈরি করে আমাদের, ঠিক আছে। আর যকৃত প্লাজমা প্রোটিন সংশ্লেষণ করে রক্ত সরবরাহ করে, এটাও একটা প্রয়োজনীয়তা আছে। তো এই প্রয়োজনীয়তাগুলো তোমরা একটু দেখবে, তাহলে হয়ে যাবে। এবার আসি করোনারি সংবহন। করোনারি সংবহনের জন্য আমরা আবার ছবি দেখি। দেখো এই যে ছবিটা দেখো, আমাদের যে আর্চ অফ অ্যাওর্টা আছে, এই আর্চ অফ অ্যাওর্টার ঠিক গোড়া থেকে দেখো দুইটা ধমনী বেরোইতেছে। এই ধমনীগুলো কই সাপ্লাই দিচ্ছে, হৃৎপিণ্ডের গায়ে সাপ্লাই দিতেছে। তাহলে হৃৎপিণ্ড যে আমার পাম্প করতেছে, হৃৎপিণ্ডের তো অক্সিজেনের দরকার আছে, খাদ্য সারের দরকার আছে, এগুলো সে কীভাবে পাবে? এই যে আর্চ অফ অ্যাওর্টার গোড়া থেকে দুইটা ধমনী বেরিয়েছে না, এই দুটো ধমনী হৃৎপিণ্ডের সাপ্লাই দেয়। আর এই সার্কুলেশনটা হচ্ছে আমার করোনারি সার্কুলেশন। করোনারি সার্কুলেশন কি সেটা আমরা বুঝে ফেললাম। করোনারি সার্কুলেশন কি, সিস্টেমিক ধমনী। সিস্টেমিক ধমনী বলতে এখানে আমাকে অ্যাওর্টাকে বোঝানো হয়েছে। তারপরে করোনারি ধমনীতে আসবে, হৃদপ্রাচীরে সাপ্লাই দিবে, করোনারি শিরা হয়ে ডানের ট্রেমে ফেরত যাবে। ওই যে করোনারি শিরা বা করোনারি সাইনাসের কথা তোমাদের গত ক্লাসে বলছিলাম, যে সেখান থেকে ডানের ট্রেমে রক্তটা ফেরত যায় কি দিয়ে, আমাদের ওই থিবেসিয়ান বা করোনারি কভারটিকে ভেদ করে বা করোনারি কভারটিকে অতিক্রম করে, সেগুলো পড়াইছি। চলো আমরা সামনে যাই। আরও সিস্টেমিক পালমোনারি সরবরাহের পার্থক্য তোমার দেওয়া হয়েছে, এটা তোমরা পারবা নিজে নিজেই। তারপরে দেখো এবার আসি হৃদরোগের বিভিন্ন রোগ নির্ণয়ের মধ্যে আমরা চলে আসছি। দেখো এখানে যতগুলো রোগ দেওয়া আছে, প্লিউরিসি। প্লিউরিসি কি, জীবাণু সংক্রমণে ফুসফুসের আবরণে, ফুসফুসের আবরণের নাম কি, প্লিউরা। তাহলে প্লিউরার যদি হয়, প্রদাহ হয় বা ইনফ্লামেশন হয়, তখন সেটাকে কি বলা হয়, প্লিউরিসি বলা হয়, ঠিক আছে। এগুলো দেখো বুকে ব্যথা যদি হয়, তাহলে বুকে ব্যথা হলে কি কি রোগের কারণে আমার বুকে ব্যথা হইতে পারে, সেই রোগগুলো এখানে মেনশন করছে, সাথে সেগুলোর লক্ষণ বা কারণগুলো মেনশন করছে। সবগুলো রোগ সম্পর্কে আমাদের একটু আইডিয়া নিতে হবে। নিউমোনিয়া কি, ফুসফুসে জীবাণু সংক্রমণ। পালমোনারি এম্বোলিজম। এম্বোলিজম মানে কি, এম্বোলিজম মানে হচ্ছে আমার ফুসফুসের ধমনীতে কোনো একটা জমাট বাঁধা রক্ত ছুটে এসে ফুসফুসের ধমনী ব্লক করে দিচ্ছে, কোনো একটা একটু বাতাস দৌড়ে এসে ফুসফুসের ধমনী ব্লক করে দিছে, এরকম কিছু, সেটা হচ্ছে পালমোনারি এম্বোলিজম। এই যে দেখুন শ্রোণীদেশ বা নিম্নাঙ্গের শিরা থেকে, ঠিক আছে। সাধারণত আমি যেই রক্ত জমাট বাঁধার কথা বললাম কিংবা বাতাসের কথা বললাম, সেগুলো কোথা থেকে ছুটে আসে, সেগুলো আমাদের পা থেকে ছুটে আসে বা নিচের অঙ্গ থেকে ছুটে এসে ফুসফুসের ধমনী বা শিরাকে ব্লক করে ফেলে। সেগুলো কি করে, পালমোনারি ইনফ্রাকশন করে। ইনফ্রাকশন মানে কি, ইনফ্রাকশন মানে হচ্ছে কোষ বা টিস্যুর মৃত্যু। তো এটা হলো পালমোনারি এম্বোলিজম। কোস্টোকন্ড্রাইটিস, পরশুকার সম্মুখস্থ তরুণাস্থি সংযোগস্থলের প্রদাহ, অর্থাৎ পরশুকার সম্মুখস্থ তরুণাস্থি। তোমরা যখন তোমাদের কঙ্কাল অধ্যায়টা পড়বা, তখন সেখানে পরশুকার তরুণাস্থি সম্পর্কে ভালো আইডিয়া পাবা। সেই তরুণাস্থিতে আমার প্রদাহ হইতে পারে। এছাড়া পরশুকার ভাঙনে আমাদের বুকে ব্যথা হইতে পারে। স্নায়ুতে চাপ, স্নায়ুমূলে হাড়ের চাপ, অর্থাৎ আমাদের যে নার্ভ আছে, যে নার্ভগুলো আমাদের মস্তিষ্কে সিগন্যাল নিয়ে যায় বা মস্তিষ্ক থেকে সিগন্যাল নিয়ে আসে, সেইগুলোর মধ্যে যদি কোনো হাড্ডির কারণে চাপ পড়ে, তাহলে আমার ব্যথা হইতে পারে। পিত্ত পাথুরিতে আমার ব্যথা হইতে পারে। আমাদের পিত্তথলি কিন্তু আমাদের বুক আর পেটের এমন না যে খুব পেটের মধ্যে অবস্থান করে,
প্রায় আমাদের মোটামুটি বুক অঞ্চলে অবস্থান করে। তো পিত্তপাথড়ী থেকে আমাদের বুকে ব্যথা হতে পারে, মানে পিত্তথলিতে যে ব্যথাটা আর কি সেটা। তারপরে দুশ্চিন্তা ও আতঙ্কগ্রস্ত থেকে আমাদের বুকে ব্যথা হতে পারে, এগুলো তোমরা পড়বা। এবার আসি কার্ডিওভাস্কুলার রোগ। এতক্ষণ আমরা যেইগুলো রোগগুলো পড়লাম, যেমন কতক্ষণ পড়লাম যে স্নায়ুমূলে চাপ, তারপরে পিত্তপাথড়ী, তারপরে তারপরে প্লিউরিসি, এগুলোর মধ্যে সব কিন্তু আমাদের কার্ডিওভাস্কুলার রোগ না। কার্ডিওভাস্কুলার রোগ হচ্ছে সেইগুলো যেগুলোর সাথে সরাসরি হৃৎপিণ্ডের সম্পর্ক আছে, ধমনির সম্পর্ক আছে, শিরার সম্পর্ক আছে। হৃৎপিণ্ড সম্পর্ক না থাকলে সেগুলোকে আমরা, হৃৎপিণ্ড ধমনী শিরার সাথে সম্পর্ক না থাকলে সেগুলোকে আমরা কার্ডিওভাস্কুলার রোগ বলবো না। আর এখানে যে রোগগুলোর কথা বলা আছে সেগুলো সব, সেই হিসেবে সবগুলো কিন্তু কার্ডিওভাস্কুলার রোগ না। তো কার্ডিওভাস্কুলার রোগ কি আছে সেগুলো আমরা একটা একটা করে দেখি। দেখো, কার্ডিওভাস্কুলার রোগের মধ্যে 1 নম্বর রোগই হচ্ছে আমার করোনারি হৃদরোগ। 1 নম্বর রোগ হচ্ছে আমাদের করোনারি হৃদরোগ। তারপরে আছে কার্ডিওমেগালি, তারপরে আছে ভালভুলার হার্ট ডিজিজ। করোনারি হৃদরোগ নিয়ে সামনে বিস্তারিত আলোচনা করবো। কার্ডিওমেগালি হচ্ছে হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়া। ভালভুলার হার্ট ডিজিজ মানে নাম থেকে বুঝতে পারতেছো হৃৎপিণ্ডের ভালভের রোগ। তবে কনজেনিটাল হার্ট ডিজিজ, যে রোগ জন্মগত সেটাকে বলে কনজেনিটাল, যেমন কনজেনিটাল হার্ট ডিজিজ। পেরিকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস মানে কি হৃৎপিণ্ডের আবরণের প্রদাহ। দেখো, যখন টিস থাকবে শেষে, তার মানে তুমি বুঝবা যে এখানে প্রদাহ পর্যন্ত একটা বিষয় আছে। পেরিকার্ডাইটিস মানে কি হৃৎপিণ্ডের আবরণের প্রদাহ। কার্ডিওমায়োপ্যাথি, হৃদপেশির রোগ। দেখো, মায়োপ্যাথি, মায়ো মানে কি পেশি, কার্ডিওমায়ো মানে কি হৃদপেশির রোগ। ঠিক আছে, কার্ডিওমায়ো মানে হচ্ছে হৃদপেশি, আর প্যাথি মানে হচ্ছে রোগ, কার্ডিওমায়োপ্যাথি। আর রিউমেটিক হৃদরোগ, রিউমেটিক হৃদরোগ তোমরা তোমাদের রিউমেটিক জ্বরের ব্যাপারে জেনে আসতো, সেখানে তোমাদের হৃৎপিণ্ডের বাল্ব মানে বেশি ক্ষতিগ্রস্ত হয়, সেইগুলো নিয়ে আলোচনা করতেছে এখানে। এই রোগগুলো তোমরা একটু পড়বা। সামনে দেখো, এর মধ্যে করোনারি হৃদরোগ অন্যতম। তারপরে করোনারি হৃদরোগ 1 নম্বর রোগ, সেটা আমি আগেই বলছি। করোনারি হৃদরোগের অপর নাম দেখো কি দিচ্ছে, ইস্কেমিয়া। আচ্ছা, ইস্কেমিয়া বলছে তাদের অ্যাঞ্জাইনা, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিউর, করোনারি ধমনী অস্বাভাবিকতার কারণে সৃষ্ট করোনারি হৃদরোগ। আচ্ছা, তারপরে দেখো এখান থেকে তোমাদের সামনে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা লাগবে, সেটা হচ্ছে অ্যাঞ্জাইনা। অ্যাঞ্জাইনা কি? অ্যাঞ্জাইনা হচ্ছে আমাদের যে করোনারি ধমনী পড়ে আসলাম, যে হৃৎপিণ্ডে যে ধমনীগুলো ব্লাড সাপ্লাই দেয়, সেই ধমনীগুলোর গাত্রে যদি চর্বি বা অন্য কিছু জমা হয়ে ধমনীটা ব্লক হয়ে যায় বা ধমনীতে রক্ত প্রবাহ কমে যায়, তখন কি হয়, হৃৎপিণ্ড ভালো করে পাম্প করতে পারে না, পুষ্টি পায় না ভালো, অক্সিজেন পায় না ভালো, তখন কি হয়, আস্তে আস্তে বুকে ব্যথা শুরু হয়। এই বুকে ব্যথাটা হচ্ছে অ্যাঞ্জাইনা বা অ্যাঞ্জাইনা পেক্টোরিস। অ্যাঞ্জাইনা 3 প্রকার হয়। দেখো, অ্যাঞ্জাইনা 3 প্রকার। একটা কি স্থির অ্যাঞ্জাইনা, কখন হয়, পরিশ্রম বা চরম আবেগীয় বিষণ্ণতার সময় হয়। আর অস্থির অ্যাঞ্জাইনা যে কোনো সময় হতে পারে। আর প্রিনজ মেন্টাল অ্যাঞ্জাইনা, এটা হচ্ছে আমার বিশ্রাম বা ঘুমের সময় বা ঠান্ডার কারণে এই ধরনের অ্যাঞ্জাইনা দেখা যায়। এবং অ্যাঞ্জাইনা হচ্ছে আমার করোনারি হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ। কারণ কি, যখন আমার ধমনীটা একটু ব্লক হবে তখনই কিন্তু আস্তে আস্তে বোঝা যাবে যে আমার হার্ট অ্যাটাক হইতেছে। হার্ট অ্যাটাক মানে হচ্ছে ধমনী পুরো ব্লক হয়ে গেছে, ধমনী দিয়ে আর কোনো রক্ত পাস করতেই পারতেছে না। এই এমত অবস্থায় যদি আমাদের হৃৎপেশিগুলো মারা যেতে শুরু করে, অর্থাৎ অক্সিজেন যদি না পায়, খাদ্যসার যদি না পায়, তাহলে কি হবে, হৃৎপেশি মারা যাবে। এই অবস্থাটা হচ্ছে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ কোনটা? অ্যাঞ্জাইনা। ঠিক আছে, তাহলে অ্যাঞ্জাইনার কারণ কি দিছে, ওই যেটা আমি বলছি, তোমরা যে ধমনীর প্রাচীর, করোনারি ধমনীর প্রাচীর রুদ্ধ হয়ে যাওয়া। দেখো, করোনারি ধমনীর প্রাচীর রুদ্ধ হয়ে গেলে কি হবে, আমাদের অবাত শ্বসন হবে। অবাত শ্বসনে ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে, ল্যাকটিক অ্যাসিড জমা হলে আমার বুকে ব্যথা তৈরি হবে। ঠিক আছে, চলো আমরা সামনে যাই। দেখো, অ্যাঞ্জাইনার লক্ষণ কি কি আছে। অ্যাঞ্জাইনার লক্ষণ থেকে তোমাদের খুব একটা নৈবেতিক আসবে না, তোমাদের চোখ বুলে রাখবা, যাতে তোমাদের নৈবেতিক আসবে না বলতে কি, যে এখান থেকে নৈবেতিক তোমাদের খুব বেশি কঠিন দিবে না, কারণ এখান থেকে নৈবেতিকগুলো তোমরা মোটামুটি বুঝতে পারবা যে কি কি আছে না আছে। কারণ এখানে নৈবেতিক যেটা আছে, মানে অ্যাঞ্জাইনার লক্ষণ মোটামুটি
বুকে ব্যথা, তারপরে ব্যথা ছড়ায় পড়া, তারপরে দেখো নিষ্পেষণ আড়ষ্ট ভাব, গন্ডগোল, বমি হতে পারে, এমন অনেকগুলো লক্ষণ আছে। তো এখান থেকে নৈবেত্তিক তৈরি করা একটু মুশকিল, সেই জন্য এখান থেকে নৈবেত্তিক আসার সম্ভাবনাটা একটু কম। তারপরে দেখো 5 থেকে 30 মিনিট স্থায়ী হয়, এটা একটু গুরুত্বপূর্ণ, নৈবেত্তিক আসতেই পারে। তারপরে বুকে ব্যথা অনেক জায়গায় ছড়া যেতে পারে, এই জন্য দেখো উরোফলক বা স্টার্নামের পেছনে বুকে ব্যথা হয়, তাহলে তোমাদের নৈবেত্তিকে যদি দেয় যে উরোফলক বা স্টার্নামের পেছনে বুকে ব্যথা হয়, এই ব্যথা কিন্তু আবার ছড়ায় যায়। তুমি দেখো অনেক জায়গায় ছড়ায় যায়, দেখছো, দেখো অনেক জায়গায় ছড়ানোর কথা আছে। তাহলে সেই জায়গায় কিন্তু এটা নৈবেত্তিক তৈরি করা যায় না। কারণ কি, কেউ যদি বলে স্টার্নামের পেছনে ব্যথা হয়, কেউ যদি বলে না স্টার্নামের পেছনে না আমার হাতেও ব্যথা দিচ্ছে, বাম হাতেও ব্যথা দিতেছে, তাহলে সেই ক্ষেত্রে নৈবেত্তিকটা কিন্তু হইল না। সেই জন্য এখান থেকে নৈবেত্তিক আসার সম্ভাবনা একটু কম, কিন্তু তোমরা চোখ বুলায় রাখবা, এই লক্ষণগুলো একটু চোখ বুলাবা, এতে তোমাদের ভালো একটা আইডিয়া তৈরি হবে। এবার দেখো করণীয় বা প্রতিকার। করণীয় বা প্রতিকার তোমরা নিজেরাই পারবা। দেখো ইসিজি করাইতে হবে, ব্যথার কারণ নির্ণয় করতে হবে, তারপরে ধূমপান ত্যাগ করতে হবে, হাঁটাচলা, কায়িক পরিশ্রম এগুলো করতে হবে, সুষম হৃদবান্ধব খাবার খেতে হবে, ডায়াবেটিস, রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে হবে। তো এগুলো মোটামুটি তোমাদের জানা। তো চলো আমরা সামনে যাই। হার্ট অ্যাটাক। দেখো হৃদপেশি সুস্থতার জন্য কি লাগে, রক্ত সরবরাহ জরুরি, যে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম, যে হৃৎপিণ্ডের জন্য যে অক্সিজেন রক্ত সরবরাহ লাগবে, সেটা যদি করোনারি ধমনী ব্লক হওয়ার কারণে একবারেই না যায়, তাহলে কি হবে, হৃৎপেশির কোষের মৃত্যু হবে। ফলে আমাদের হৃৎপেশি যদি মারা যায়, তাহলে হৃৎপিণ্ড কী হবে, আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দিবে। তখন তখন একটা যে জটিল অবস্থা সৃষ্টি হয়, সেটা হচ্ছে আমার হার্ট অ্যাটাক। তাহলে দেখো প্লাক তৈরি করে, প্লাকের কারণে আমার করোনারি ধমনী বন্ধ হয়ে যায়। এই প্লাকগুলোকে করোনারি অ্যাথেরোমা বলে, গুরুত্বপূর্ণ নৈবেত্তিক। তারপরে দেখো এগুলো আমি আলোচনা করছি। দেখো আরেকটা জিনিস, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এমআই, ঠিক আছে। হার্ট অ্যাটাকের অপর নাম কিন্তু মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন মানে কি, ইনফ্রাকশন মানে একটু আগে তোমাদের বলছি, কোষ বা টিস্যু মারা যাওয়া, এটা হচ্ছে ইনফ্রাকশন। টিস্যু মারা যাওয়া হচ্ছে ইনফ্রাকশন, আর মায়োকার্ডিয়াল মানে হচ্ছে হৃদপেশি। তাহলে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন মানে কি, হৃদপেশির টিস্যুর মৃত্যু, যেটা কি হার্ট অ্যাটাক। তাহলে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা এমআই কি, আমার হার্ট অ্যাটাক। চলো হার্ট অ্যাটাক লক্ষণগুলো আগেরটার মতো অনেকটা, বুকে ব্যথা, ঊর্ধ্বাঙ্গের বিভিন্ন অঙ্গ অস্বস্তি, ঘন ঘন শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস, বমি বমি বা ঘুমে ব্যাঘাত, এগুলো তোমরা একটু চোখ বুলাবা। এখান থেকে নৈবেত্তিক সম্ভাবনা তুলনামূলক কম, কিন্তু দু একটা দিলেও দিতে পারে। তোমাদের চোখ বুলাইতে হবে অবশ্যই, একটু আইডিয়া রাখলেই তোমরা অ্যান্সার করতে পারবে। যদি নৈবেত্তিক আসে, তাহলে তোমাদের আইডিয়াটা থাকতে হবে, বেসিক কনসেপ্টটা থাকতে হবে। আর বেসিক কনসেপ্ট থাকার জন্য তোমরা একবার দুবার অবশ্যই রিডিং পড়বা। আচ্ছা, এবার আসে প্রতিরোধ। প্রতিরোধ কি, দেখো গত অ্যাঞ্জাইনার প্রতিরোধে যা পড়ছো এখানে তাই। ঋতুকালীন টাটকা সবজি খেতে হবে, বডি মাস ইন্ডেক্স অর্থাৎ ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, তারপরে ধূমপান ত্যাগ করতে হবে, জীবনাভ্যাস পরিবর্তন করতে হবে, কোলেস্টেরল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে, চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ চালিয়ে যেতে হবে, আর তারপরে শরীরের চেকারের ব্যবস্থা করতে হবে বছরে 1-2 বার। তো এগুলো তোমরা পারবা। তো চলো সামনে যাই। এবার আছে স্ট্রোক। হার্ট অ্যাটাক ও স্ট্রোক নিয়ে মানুষের মধ্যে বড় একটা কনফিউশন আছে। দেখো হার্ট অ্যাটাক আর স্ট্রোক কিন্তু মোটেও এক জিনিস না, যেটা আমাদের মধ্যে অনেকেই বলি যে হার্ট স্ট্রোক করছে, কিন্তু হার্ট স্ট্রোক কিন্তু মোটেও সঠিক কোনো কথা না। স্ট্রোক হচ্ছে আমাদের ব্রেইনের মধ্যে কোথাও ধমনী ব্লক হয়ে গিয়ে ব্রেইনের মধ্যে কোথাও রক্তক্ষরণ হয়েছে, সেটা হচ্ছে স্ট্রোক। বা ধমনী ব্লক হয়ে গেছে, ব্রেইনের ধমনী ব্লক হয়ে গেছে, ব্রেইনের মধ্যে রক্তক্ষরণ হয়েছে, সেটা হচ্ছে স্ট্রোক। আর হার্ট অ্যাটাক কোথায় হয়, হার্ট অ্যাটাক হয় আমার হৃৎপিণ্ডে। তাহলে হার্ট অ্যাটাক আর স্ট্রোক কিন্তু এক না। তাহলে পার্থক্যগুলো তোমরা একটু দেখবা, তাহলে পার্থক্যগুলো তোমরা একটু দেখে নিবা। তোমাদের বেসিক কনসেপ্টটা বলে দিচ্ছি। তবে স্ট্রোক যেহেতু ব্রেইনে হয়, এখানে কী হতে পারে, দেখো স্মৃতিভ্রংশ, বাক লোভ, চেতনা লোভ, প্যারালাইসিস, নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ, মুখ বাঁকা হয়ে যাওয়া, আকস্মিক মৃত্যু হতে পারে। এগুলো কারণ কি, এগুলো ব্রেনের সাথে সম্পৃক্ত। আর হার্টের সাথে সম্পৃক্ত যেগুলো, সেগুলো হবে হার্ট অ্যাটাকে। দেখো বুকে অসহ্য চাপ, অস্বস্তি, বুকে প্রচণ্ড ব্যথা, শ্বাসকষ্ট বা দমবদ্ধতা, শীতল ঘাম, এমনকি মৃত্যু হতে পারে। এগুলো কিসের সাথে সম্পর্কিত, এগুলো সব আমার হৃৎপিণ্ডের সাথে সম্পর্কিত। ঠিক আছে, তো চলো আমরা সামনে যাই। হার্ট ফেলিয়ার। দেখো হার্ট ফেলিয়ার কি, হার্ট ফেলিয়ার হচ্ছে হৃৎপিণ্ডের চাহিদা মতো যদি রক্ত যোগান দেওয়া না যায়, অর্থাৎ হৃৎপিণ্ডের চাহিদা মতো বা বডির চাহিদা মতো যদি হৃৎপিণ্ড পাম্প করতে না পারে, হৃৎপিণ্ড আস্তে আস্তে পাম্প করে, ঠিক মতো পাম্প করে না, ঠিক আছে, পাম্প করার শক্তি কমে গেছে, এই ধরনের সিচুয়েশনকে বলে হার্ট ফেলিয়ার। হার্ট ফেলিয়ার কারণ কি আছে,
এক নম্বর কারণ হচ্ছে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফেকশনের জন্য হার্ট ফেলিয়ার করতে পারে। উচ্চ রক্তচাপে ধীরে ধীরে হৃদপেশির ক্ষতি হতে পারে, সেই জন্য হতে পারে। হৃদপিণ্ডের কবাডিকার রোগ হতে পারে, ইস্কেমিক হৃদরোগ হলে অথবা করোনারি ধমনীতে ব্লক হলে হতে পারে, হৃদস্পন্দনের ছন্দপতন হলে, অতিরিক্ত রক্তশূন্যতার জন্য, ধূমপান ও মদ্যপানের জন্য, অতিরিক্ত মানসিক চাপ, বার্ধক্যজনিত কারণে, জেনেটিক কারণে। তো এগুলো তোমরা একটু পড়বা, এগুলো অত হাইলি ইম্পর্টেন্ট না, কিন্তু আসতে পারে। হার্ট ফেলিয়ারের লক্ষণ, হার্ট ফেলিয়ার লক্ষণটা কিন্তু তোমার হার্ট অ্যাটাক থেকে কিছুটা আলাদা আছে। হার্ট অ্যাটাক বা অ্যাঞ্জাইনা যেমন মিলে গেছিলো, সেটা কিন্তু এতটা মিলবে না। যেমন দেখো শ্বাসকষ্ট একটা আছে, শ্বাসকষ্টের ব্যাপারটা আছে, যেটা তোমাদের ওখানে ছিল না। তারপরে দেখো সাদা বা গোলাপি রঙের রক্তমাখন মিকস্র স্থায়ী কাশি, এটা কিন্তু তোমার করোনারি হার্ট অ্যাটাক বা অ্যাঞ্জাইনাতে ছিল না। তারপরে শরীরের বিভিন্ন জায়গায় টিস্যুতে তরল জমে ফুলে ওঠা, এই তরল জমে ফুলে ওঠে কেন? এটা কিন্তু হার্ট ফেলিয়ারের গুরুত্বপূর্ণ লক্ষণ, যে আমার ফুসফুসে পানি জমা, দেহের বিভিন্ন অংশে পানি জমা। এইটা কেন হয়? কারণ রক্ত যখন হৃৎপিণ্ডে যখন পাম্প করতে পারবে না, হৃৎপিণ্ড যখন পাম্প করতে পারবে না, তখন হৃৎপিণ্ডের কী হবে না, রক্ত পর্যাপ্ত পরিমাণে ফিরবেও না। কারণ হৃৎপিণ্ড যদি রক্ত বের করে দেয়, একদম সহজভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, হৃৎপিণ্ড যদি রক্ত বের করে দেয় তাহলে কি হবে? হৃৎপিণ্ডে প্রচুর পরিমাণ রক্ত দেহের বিভিন্ন অঙ্গ থেকে ফিরবে, ফলে আবার হৃৎপিণ্ড পাম্প করে বের করে দিবে, এটাই তো হবে। কিন্তু সহজ কথা যদি তোমাদের বলি, হৃৎপিণ্ড যখন পাম্প করতে পারে না, তখন রক্তগুলো অন্যান্য জায়গা অঙ্গের মধ্যে থেকে যায়, অঙ্গের মধ্যে দীর্ঘ সময় থেকে যায়, আস্তে আস্তে ফ্লো করে। ফলে কি হয়, আমার ওই ধমনী শিরাগুলো থেকে আস্তে আস্তে রক্ত থেকে ফ্লুইড বাইরে বের হয়ে আসে, বাইরে বের হয়ে আসে টিস্যুর মধ্যে জমা হয়। ফলে কি হয়, ফুসফুস আমার ডান দিকে যদি হার্ট ফেলিওর হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডান দিকে রক্ত ফেরে কোত্থেকে বলো তো? ডান দিকে রক্ত ফেরে সারা দেহ থেকে, স্পেশালি আমাদের দেহের নিচের অংশ থেকে ফিরে। তাহলে ডান দিকে ফেলিওর হইলে আমার এই যে পেটে পানি জমবে, পায়ে পানি জমবে। কারণ কি, পেট, পা এইসব জায়গা থেকে রক্তটা ভালোভাবে হার্টে ফিরতে পারতেছে না, ফলে ওই জায়গায় রক্তটা আস্তে আস্তে ফ্লো করতেছে, ফলে রক্ত থেকে পানি বের হয়ে বা ধমনী থেকে পানি, শিরা থেকে পানি বের হয়ে আমার অঙ্গের মধ্যে চলে যাচ্ছে। তেমনি বাম দিকে যখন ফেল করবে, তখন কি হবে? বাম দিকে রক্ত ফিরে কোনখান থেকে? বাম মেট্রিয়ামে, বাম মেট্রিয়ামে রক্ত ফিরে আমার ফুসফুস থেকে। তাহলে যদি বাম ভেন্ট্রিকল ফেল করে, তাহলে বাম মেট্রিয়ামে রক্ত ফিরবে না। তাহলে বাম মেট্রিয়ামে রক্ত না ফিরলে রক্তগুলো ফুসফুসে জমা দিতে থাকবে, ফলে ফুসফুসে বেশি রক্ত জমা হলে রক্ত শিরা থেকে পানি বের হয়ে বা ধমনী থেকে পানি বের হয়ে আমার কি হবে, ফুসফুসের মধ্যে জমা হবে। তো এই কথাটাই বলছে যে শরীরে বিভিন্ন জায়গায় টিস্যুতে তরল জমে ফুলে ওঠে। দেখো পা, গোড়ালি, পায়ের পাতা, উদর, যকৃত ফুলে যায়, জুতা পড়তে গেলে আঠাশোটা মনে হয়। এবং দেখো এর আগেরটা যেমন ছিল যে বুকে ব্যথা, তারপরে বুকে আড়ষ্ট ভাব, এবার কিন্তু লক্ষণগুলো একটু ইন্টারেস্টিং, একটু ভিন্ন ধরনের। তাই এখান থেকে নৈবেত্তিক আসার সম্ভাবনা একটু বেশি। কারণ সাধারণভাবে হার্ট ফেলিওর বা হৃদরোগ হলে যে বুকে ব্যথা হবে, বুকে আড়ষ্ট ভাব হবে, এগুলো কিন্তু হৃদরোগ হলে এগুলো হতে পারে, এগুলো সবাই বোঝে। কিন্তু হৃদরোগ থেকে যে আমার পায়ের গোড়ালি, পায়ের পাতা ফুলে যেতে পারে, এগুলো কিন্তু একটু কনসেপচুয়াল। সো টিচাররা এই ধরনের প্রশ্ন দেওয়ার জন্য বেশি প্রেফার করবে। সো এগুলো তোমরা একটু পড়বা। দেখো এটা তোমরা জানো যে দৈনন্দিন কাজে ক্লান্তি হবে কেন হবে? কারণ হার্ট ভালোভাবে পাম্প করতে পারতেছে না, রক্ত সারা দেহে ভালোভাবে পৌঁছাচ্ছে না, সেই জন্য। পাকস্থলী সবসময় ভরা ভরা মনে হওয়া, হৃদস্পন্দন এত দ্রুত হয় যে মনে হবে যে হৃৎপিণ্ড এক প্রতিযোগিতায় নেমেছে। এটা কেন? কারণ হৃৎপিণ্ড যদি অল্প অল্প করে ব্লাড পাম্প করে, মনে করো যে হৃৎপিণ্ডের একবারে পাম্প করার কথা 1 লিটার, কথার কথা 1 লিটার, হৃৎপিণ্ড পাম্প করছে মাত্র 500 ml। তাহলে হৃৎপিণ্ড এই 1 লিটারের যদি ঘাটতি পূরণ করতে হয়, তাহলে যেখানে একবার পাম্প করতে সেখানে 2বার পাম্প করতে হবে, বেশি বেশি পাম্প করতে হবে। তাহলে এই যে হৃৎপিণ্ডকে বেশি বেশি পাম্প করা লাগছে, সেই জন্য মনে হয় কি হৃৎপিণ্ড প্রতিযোগিতায় নেমেছে। হার্ট ফেলিওর মানে হচ্ছে হৃৎপিণ্ডের পাম্প করার শক্তি কমে যাওয়া। পাম্প করার শক্তি যদি কমে যায়, তাহলে কি করতে হবে? হৃৎপিণ্ডকে পাম্পের হার বাড়ায় দিতে হবে। তো সেটাই হয় এখানে। তারপরে দেখো কাজকর্ম চলনে অসামঞ্জস্য এবং স্থিতিহীনতা প্রকাশ পায়। এবার তো হার্ট ফেলিওর থেকে প্রতিকারগুলো আমরা দেখি। প্রতিকারগুলো মোটামুটি ওই আগেরটার মতোই। তো এটা তোমরা একটু পড়ে নিবা, এটা খুব একটা পার্থক্য নেই। হৃৎপিণ্ডের যত্ন যেভাবে নিতে হয় আর কি, ধূমপান করব না, আমাদের পরিশ্রম করব, তারপরে উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল রাখবো না, তো এইগুলাই। এবার দেখো করোনারি হৃৎপিণ্ডের ঝুঁকি সৃষ্টির উপাদানসমূহ। দেখো কি হয়, বয়স বাড়লে আমার করোনারি ধমনী রোগ হওয়ার সম্ভাবনা বাড়ে।
পুরুষে এটা বেশি হয় লিঙ্গ। পারিবারিক ইতিহাস, যদি কারো পরিবারে থাকে তাহলে এটা হওয়ার সম্ভাবনা বেশি। ধূমপান করলে বেশি, উচ্চ রক্তচাপে বেশি, কোলেস্টেরলের উচ্চমাত্রায় বেশি, ডায়াবেটিসে বেশি, স্থূলতায় বেশি, শারীরিক নিষ্ক্রিয়তায় বেশি, বিকিরণ চিকিৎসা থেকে অনেক সময় হৃদরোগ হতে পারে। তো এগুলো তোমরা পড়বা, এগুলো খুব সহজই আছে, এগুলো কিন্তু কঠিন না মোটেও। এবার আসো হৃদরোগ নির্ণয়। হৃদরোগ নির্ণয়ের জন্য কী কী পরীক্ষা, অর্থাৎ কোন পরীক্ষা দিয়ে কোন রোগটা নির্ণয় করা যায়, সেগুলো ভেরি ইম্পর্ট্যান্ট। এই জায়গাটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট জায়গা, ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে দেখো এখানে কি আছে, বুকের এক্সরের মাধ্যমে হৃৎপিণ্ডের অবস্থা জানা যায়, ইসিজি দিয়ে প্রাথমিক রোগ নির্ণয় করা যায়, ইটিটি দিয়ে হৃৎপিণ্ডের অবস্থা বা কার্যক্ষমতা ভালোভাবে জানা যায়, বিএনপি দিয়ে হার্ট ফেলিওর চিন্তা করা যায়, করোনারি এনজিওগ্রামের সাহায্যে রক্তের রানিতে ব্লক আছে কিনা তা দেখা যায়, হৃৎপিণ্ডের পেশির অবস্থা জানা যায়, এমআরআই এর মাধ্যমে উচ্চ রক্তচাপ, রক্তে শর্করা ও চর্বির পরিমাণ নির্ণয় করা যায়, হৃৎপিণ্ডের বিভিন্ন পরীক্ষা করার মাধ্যমে হার্ট অ্যাটাক হলে ট্রোপোনিন আই পরীক্ষা করতে হয়। এখন দেখো বিভিন্ন পরীক্ষাগুলো কি আমরা সামনে একটা আইডিয়া পাবো, সামনে তোমার ছোট্ট করে একটা আইডিয়া দিই এখনই। দেখো ইসিজি কোনটা, ইসিজি হচ্ছে আমাদের, তোমাদের একটা গ্রাফ দেখো না, আমার তোমাদের কাগজের মধ্যে যে গ্রাফগুলো দেখো, গ্রাফের মধ্যে দেখবা যে এরকম এরকম দাগ আছে, এই যে এরকম, এই যে এরকম একটা, আরে ভুল হচ্ছে, আচ্ছা সুন্দর করে রাখি, এই যে এইরকম গ্রাফ তোমরা দেখছো না, এগুলো হচ্ছে ইসিজি করা হৃৎপিণ্ডের। ইটিটি কি, ইটিটি হচ্ছে ইসিজি করাই, কিন্তু এটা করতে হবে একটু ট্রেডমিলে দৌড়ানো অবস্থায়। এটা হচ্ছে এক্সারসাইজ টলারেন্স টেস্ট, এই জন্য নাম হচ্ছে এক্সারসাইজ টলারেন্স টেস্ট। বিএনপি কি, ব্রেইন নাইট্রিওটিক পেপটাইড, ঠিক আছে, এটার মাধ্যমে তোমরা ব্রেইন নাইট্রিওটিক পেপটাইড হচ্ছে এক ধরনের এনজাইম, এটার পরীক্ষার মাধ্যমে তোমরা হার্ট ফেলিওর সম্পর্কে জানতে পারবা। আর এনজিওগ্রাম কি, এনজিওগ্রাম হচ্ছে যে হৃৎপিণ্ডের করোনারি ধমনির মধ্যে ব্লক আছে কিনা, অর্থাৎ তোমরা যদি দেখো যে এনজিওগ্রাম যদি হয়, তোমাদের একটা ছবি দেখাই আমি, মনে করো আমার এই যে হচ্ছে আমার করোনারি এই ধমনি, এই করোনারি ধমনির মধ্যে এখানে একটু ব্লক আছে, এখানে একটু ব্লক আছে, এই ব্লকটা এনজিওগ্রাম সুন্দরভাবে ধরা পড়ে ছবির মধ্যে, ঠিক আছে, সেটা হচ্ছে এনজিওগ্রাম, ঠিক আছে। আর এমআরআই তো তোমরা জানো। আর ট্রোপোনিন আই কি, ট্রোপোনিন আই হচ্ছে একটা এনজাইম পরীক্ষা, রক্তের মধ্যে হৃৎপিণ্ডের হার্ট অ্যাটাক যদি হয় তাহলে রক্তের মধ্যে একটা এনজাইম বেড়ে যায়, এটা হচ্ছে ট্রোপোনিন আই এনজাইম, সেটা থেকে আমার হার্ট অ্যাটাক হয়েছে কিনা জানা যায়। তো এখানে তোমাদের দেখো পেসমেকার নিয়ে আলোচনা করা হয়েছে। পেসমেকার কি, আমাদের যে সাইনোট্রিয়াল নোড আছে এটা যদি ফেল করে তাহলে কি হবে, আমাদের তো আমাদের হৃৎপিণ্ডের সিগন্যাল ভালোভাবে জেনারেট হবে না, তাহলে হৃৎপিণ্ডের সিগন্যাল যদি ভালোভাবে জেনারেট করতে হয় তাহলে যেই যন্ত্রটা ব্যবহার করা হয় সেটার জন্য হচ্ছে পেসমেকার। এটা কিন্তু কৃত্রিম পেসমেকার। প্রাকৃতিক পেসমেকার কোনটা, প্রাকৃতিক পেসমেকার হচ্ছে সাইনোট্রিয়াল নোড। এখানে দেখো একটা সুন্দর নবীর দিক আছে, সেটা কি, হৃৎপিণ্ড স্বাভাবিকের চেয়ে ধীর বা দ্রুত গতি সম্পন্ন হলে সেটাকে কি বলে, অ্যারিথমিয়া বলে। অ্যারিথমিয়া হইলেই তোমার পেসমেকার লাগবে, কারণ কি সাইনোট্রিয়াল নোড ঠিকভাবে সিগন্যাল জেনারেট করতে পারতেছে না, তাহলে কি করতে হবে, বাইরে থেকে সিগন্যাল জেনারেটরের সিগন্যাল যদি ঠিকভাবে জেনারেশন হয় তাহলে সিগন্যাল জেনারেশনের যন্ত্র লাগাইতে হবে, সেইটা লাগানোর জন্য আমি কি করব, সেটা যেটা লাগাবো সেটা হচ্ছে পেসমেকার। দেখো পেসমেকার, দেখো আমাদের গঠন আছে, পেসমেকার গঠনে এটা হচ্ছে আমাদের জেনারেটর, এই যে এটা হচ্ছে জেনারেটর, এই অংশটা, এই অংশ থেকে যে তার বের হয় সেটার নাম হচ্ছে লিড, আর ঠিক মাথা যেটা থাকে সেটা হচ্ছে ইলেকট্রোড, ঠিক আছে। তাহলে পেসমেকার আবার তিন ধরনের হয়, এক প্রকোষ্ঠ, দুই প্রকোষ্ঠ, তিন প্রকোষ্ঠ। তাহলে এগুলো বৈশিষ্ট্যগুলো তোমাদের লাগবে। এক প্রকোষ্ঠ কোথায় সাপ্লাই দেয়, শুধুমাত্র ডান এট্রিয়ামে সাপ্লাই দেয়। দুই প্রকোষ্ঠ ডান এট্রিয়াম ও ডান ভেন্ট্রিকলে সাপ্লাই দেয়। আর তিন প্রকোষ্ঠ হচ্ছে দেখো তিন প্রকোষ্ঠ হচ্ছে ডান ভেন্ট্রিকল, বাম ভেন্ট্রিকল আর ডান এট্রিয়ামে সাপ্লাই দেয়। কীভাবে সাপ্লাই দেয়, সাপ্লাই দেওয়ার অর্থ হচ্ছে তোমাদের দেখাই, আমি ছবি দেখাই একটা, এই যে দেখো, এই দেখো তিনটা তার বের হলো না, তিনটা তার বের হয়ে, এই যে তিনটা তার বের হয়ে কি হইতেছে, আমার এই যে একটা ডান এট্রিয়ামে ঢুকতেছে, একটা হচ্ছে আমার ডান ভেন্ট্রিকলে ঢুকতেছে, আর একটা হচ্ছে বাম ভেন্ট্রিকলে ঢুকতেছে। তাহলে তিনটা তার যে তিন জায়গায় ঢুকলো, এটা কয় প্রকোষ্ঠ পেসমেকার, এটা হচ্ছে আমার তিন প্রকোষ্ঠ পেসমেকার, ঠিক আছে। পেসমেকার যেভাবে কাজ করে,
পেসমেকারে কাজ করার সিস্টেমটা তোমাদের বলছি যে ওই যে পেসমেকার কী করে, এখানে একটা জেনারেটর থাকে, জেনারেটরটা তোমাদের পরিশ্রম করলে তো সেটা সেটা রিসিভ করে বুঝে যে আমার এখন হার্ট পাম্পের পরিমাণ বাড়াইতে হবে। আবার যখন তোমাদের রক্তের তাপমাত্রা, তারপরে আরও বিভিন্ন রকম বিষয় মনিটর করার মাধ্যমে আমাদের হার্ট রেটটা বাড়ায় বা কমায়, সিগন্যালটা নির্দিষ্ট জেনারেট করে যে কীভাবে আমার সিগন্যালটা দিলে ভালো হবে সেটা। আর পেসমেকারের ব্যাটারির বয়স দেখো 7 থেকে 10 বছর, এটা অনেক ইম্পর্ট্যান্ট, এটা খুব ইম্পর্ট্যান্ট নৈবেদিক যে পেসমেকারের ব্যাটারির বয়স কত, 7 থেকে 10 বছর, ঠিক আছে। আর মেকানিক্যাল হার্ট অত বেশি ইম্পর্টেন্ট না। মেকানিক্যাল হার্ট হচ্ছে যে একদম হৃৎপিণ্ড যখন কাজ করা বন্ধ করে দেয় তখন কি করে, মেকানিক্যাল হার্ট ইমপ্ল্যান্ট করে, যে হৃৎপিণ্ড কাজ করতেছে না আর, তখন কি করতে হবে, আমাকে একদম কৃত্রিম হৃৎপিণ্ড বসাইতে হবে। অনেক সময় আবার হৃৎপিণ্ড যেটা আছে, হৃৎপিণ্ডের মাধ্যমে আমাদের যদি হৃৎপিণ্ড অনেক সময় এক রুগী থেকে আরেক রুগীতে ট্রান্সফারও করা যায়, সেটা অনেক সময় করা যায়। তো চলো আর কি আছে, ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারি দেখো, ওপেন হার্ট সার্জারি থেকে আমাদের এই যে 3টে প্রকার আছে ওপেন হার্ট সার্জারি, সেটাও ইম্পর্টেন্ট। তোমাদের ওপেন হার্ট সার্জারি 3টে প্রকার আগের বইতে দেওয়া ছিল, এই বইতে মেবি কেটে দিছে, দেখি আমি আসছে কিনা, না এই বইতে নাই। আচ্ছা তাহলে আগের বইতে ছিল, তাহলে এখান থেকে দেখো যেটা লাগবে সেটা হচ্ছে হৃৎফুসফুস মেশিন। হৃৎফুসফুস মেশিনের মাধ্যমে যে পাম্প যেটা হয় সেটা হচ্ছে আমাদের অন পাম্প সার্জারি, অর্থাৎ হৃৎফুসফুস মেশিনের মাধ্যমে হৃৎপিণ্ডটাকে চালানো হয়, ফুসফুসটাকে চালানো হয়, মানে সারা দেহে ব্লাড ফ্লো করানোর জন্য, শ্বাস নেওয়ার জন্য হৃৎফুসফুস মেশিনটাকে কাজে লাগানো হয়, এবং হৃৎপিণ্ডটাকে রোগীর দেহ থেকে আলাদা করে কিংবা হৃৎপিণ্ডটাকে সম্পূর্ণ পাম্প অফ করে দিয়ে হৃৎপিণ্ডের মধ্যে ট্রিটমেন্ট করা হয়। এটা হচ্ছে ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারির নাম থেকে তুমি বুঝতে পারবা যে এটাকে হার্টটাকে পুরো খুলে এটার ভিতরে ট্রিটমেন্ট করা হয়। তারপরে দেখো করোনারি বাইপাস সার্জারি। বাইপাস সার্জারি কি, আমি তোমাদের আবার ছবি দেখাই, আগের ছবিটাতে যাই। এই দেখো এখানে ব্লক হয়েছে, ধরো এখানে ব্লক হইলে এই জায়গাটাকে কিছু না করে এখান দিয়ে মনে করে আরেকটা অন্য রুট দিয়ে আমার রক্তটাকে চলাচলের ব্যবস্থা করে দিলে এটাকে বলা হয় করোনারি বাইপাস সার্জারি। করোনারি বাইপাস সার্জারিতে কী করে, পায়ে থেকে ধমনী বা শিরা এনে এখান দিয়ে শুধু সাধারণত শিরা এনে এখান দিয়ে আমার নতুন রুট করে দেওয়া হয়, ফলে এই যে ব্লক যে হয়েছে জায়গাটার মধ্যে, এই জায়গাটা দিয়ে রক্ত ফ্লো করে না, এই সাইড লাইন দিয়ে রক্ত ফ্লো করে, এই যে বাইপাস করে গেলে এটা হচ্ছে করোনারি বাইপাস সার্জারি। আচ্ছা আর কি আছে, আর আছে আমার এনজিওপ্লাস্টি। দেখো এনজিওপ্লাস্টি কি আছে, এনজিওপ্লাস্টির মধ্যে আছে, এনজিওপ্লাস্টি হচ্ছে আমাদের যে রক্তের ধমনীর প্লাকটা আছে সেই প্লাকটাকে পরিষ্কার করে দেওয়া। যেমন আমি এইমাত্র তোমার দেখাইলাম যে এই বাইপাস সার্জারিতে এই যে অন্য একটা রুট দিয়ে আমার রক্ত চলাচলের ব্যবস্থা করে, কিন্তু এনজিওপ্লাস্টিতে কী করে, এই প্লাকটাকে আছে না, এই প্লাকটাকে নষ্ট করে দেয়, প্লাকটাকে ভেঙে দেয়, নষ্ট করে দেয়, এটা হচ্ছে এনজিওপ্লাস্টি। তো এনজিওপ্লাস্টির বেশ কয়েকটা প্রকারভেদ দেওয়া আছে, এগুলো তোমাদের পড়তে হবে। যেমন দেখো বেলুন এনজিওপ্লাস্টি। বেলুন এনজিওপ্লাস্টিতে তো কী করে, বেলুন দিয়ে তোমাদের ওই জায়গায় প্রথমে সূক্ষ্ম তার দিয়ে আমার ওই পর্যন্ত পৌঁছানো হয়, আমাদের পা দিয়ে তার ঢুকিয়ে, পা দিয়ে তার স্টেন ঢুকিয়ে ওই পর্যন্ত পৌঁছানো হয়। পৌঁছানোর পরে মানে আমাদের শিরা দিয়ে ওই পর্যন্ত পৌঁছানোর পরে, অর্থাৎ যেখানে ব্লক আছে সেখানে পৌঁছানোর পরে বেলুন ফুলিয়ে ওই জায়গাটাকে প্রসারিত করা হয়, যে ব্লকটাকে আছে ব্লকটা প্রসারিত করা, এটা হচ্ছে বেলুন এনজিওপ্লাস্টি। লেজার হচ্ছে ওই পর্যন্ত পৌঁছানোর পর লেজার দিয়ে ভেঙে দিবে। করোনারি অ্যাথেরেক্টমি হচ্ছে, দেখো করোনারি অ্যাথেরেক্টমি কি, করোনারি অ্যাথেরেক্টমি হচ্ছে ঘূর্ণি যন্ত্র, ব্লেড, ড্রিল, বেলুন ইত্যাদি দিয়ে আমার ওই জায়গাটা ভেঙে দিবে। আর করোনারি স্টেন্টিং হচ্ছে আমার ওই জায়গাটা স্টেন্ট বসাই দিবে, অর্থাৎ আমার ধাতব তারের একটা রিং আছে না, রিং পরাই দিবে। ধাতব তার দিয়ে রিং ওই যে ধমনীটাকে প্রসারিত করলো, যে প্রসারিত করার পরে ওই জায়গায় ধাতব তারের একটা রিং ওখানে পরাই দিবে, সেটা হচ্ছে করোনারি স্টেন্টিং। তো এইটা হচ্ছে এনজিওপ্লাস্টির প্রক্রিয়া। দেখো আমি তোমাদের বলছি
দেখো প্রক্রিয়াটা কি, দেখো ধমনীর ভিতর দিয়ে নল বা ক্যাথেটার প্রবেশ করায়, ঠিক আছে, প্রবেশ করে রুদ্ধ বা আংশিক বুঝিত ধমনীতে পৌঁছানো হয়। ক্যাথেটার একটি সরু তারের অগ্রভাগে একটি চুষানো বেলুন ও বেলুনটি চারিদিকে ধাতব তারের জল বা জালের চঙ্গ বসানো থাকে। জালকে এটিকে স্ট্যান্ড বলে, ঠিক আছে। স্ট্যান্ডটি সাধারণত বিশেষ প্রক্রিয়া নির্মিত, আর এখানে উন্নত ধাতব বা বিশেষ বিশেষ ধরনের সুতার তৈরি স্ট্যান্ড ব্যবহার করা হয়। এখান থেকে নৈবেদ্যিক খুব একটা আসবে না, তোমার স্ট্যান্ডটা সম্পর্কে আইডিয়া রাখবা। স্ট্যান্ড কি, স্ট্যান্ড হচ্ছে যে রিংটা পরানো হয় সেটাকে বলে স্ট্যান্ড, আর যেটা প্রবেশ করানো হয়, যে তারটা প্রবেশ করানো হয় বা নলটা প্রবেশ করানো হয় সেটাকে বলে ক্যাথেটার। এটুকুই আসবে। তাহলে এনজিওপ্লাস্টি সম্পূর্ণ হতে কত মিনিট লাগে? 30 মিনিট লাগে। আর এনজিওপ্লাস্টির উপকারিতা কি? এনজিওপ্লাস্টির উপকারিতা তোমরা বুঝতে পারতেছো, তোমাদের ধমনির খুব খুব দ্রুত হয়ে যায়, তো আমাদের হার্টটাকে আমাদের হার্ট কেটে বুক কেটে ওপেন করতে হয় না, তারপর এটা দিয়ে ধমনির যে প্লাগগুলো আছে সেগুলো ধ্বংস করে দেওয়া যায়। এইগুলো উপকারিতা। স্বাস্থ্য ঝুঁকিও আছে, যেমন 2% রোগীর ক্ষেত্রে 2% রোগীর ক্ষেত্রে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে এনজিওপ্লাস্টির সময়। আবার কখনো কখনো বেলুন ছিঁড়ে বা স্টেন্ট চুপসে গিয়ে রক্ত চলাচল সম্পূর্ণ বন্ধ করে হার্ট অ্যাটাক হতে পারে। তো এই ধরনের ঝুঁকি কিন্তু আছে। এই ছিল আমাদের মোটামুটি এই অধ্যায়টা। তো চলো এবার আমরা নৈবেদ্যিক সলভ করি। তো নৈবেদ্যিক গত ক্লাসে তোমাদেরকে আমরা 3 টাইপের নৈবেদ্যিক দেখাইছি, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। চলো প্রথমে আমরা টাইপ 1 নৈবেদ্যিকগুলো সলভ করি। দেখো রক্তে অক্সিজেনের মাত্রা ও হৃদস্পন্দন পরিমাপক যন্ত্রের নাম কি? এটা হচ্ছে আমাদের পালস অক্সিমিটার। এটা গুরুত্বপূর্ণ নৈবেদ্যিক, পালস অক্সিমিটার। এটা তোমাদের আজমল স্যারের বই থেকে সরাসরি আসছে। তারপরে তো কোন জাতীয় ব্যারোরিসেপ্টর রক্তের আয়তন নিয়ন্ত্রণের ভূমিকা রাখে? আয়তন নিয়ন্ত্রণের ভূমিকা রাখে, এটা তোমরা পড়ছো। এটা কি হবে? আমাদের নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। তারপরে দেখো সিস্টোলিক এবং ডায়াস্টোলিক চাপের অন্তর্ফলকে বলা হয়, অন্তর্ফলকে বলা হয় আমাদের পালস প্রেশার। আমাদের প্রেশার কিন্তু দুই প্রকার বলছিলাম, সিস্টোলিক আর ডায়াস্টোলিক। আরও দুই প্রকার আছে, সেটা হচ্ছে পালস প্রেশার। যে সিস্টোলিক চাপ থেকে ডায়াস্টোলিক চাপটা যদি বিয়োগ দিয়ে দিই তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে পালস প্রেশার। আর গড় মানটা যেখানে নেওয়া হয় সেটাকে বলা হয় মিন প্রেশার। দেখো মিন প্রেশার কথা বলা আছে এখানে, যখন আমাদের সিস্টোলিক চাপের সাথে যে মনে করছি ডায়াস্টোলিক চাপের সাথে পালস প্রেশারের 3/1 যোগ দিব, তখন সেটা হয়ে যাবে মিন প্রেশার। মিন প্রেশার হচ্ছে গড় প্রেশারটা, ঠিক আছে। দেখো আদর্শ রক্তচাপ সিস্টোলিক ও ডায়াস্টোলিক মান যথাক্রমে 120/80, 120/80। এটা পড়াইছি তোমাদের। এই দেখো পরের পেজে দেখো, এই যে এইটা হবে, সি নাম্বার অপশনটা হবে। তারপরে দেখো উচ্চ রক্তচাপে আদর্শ সিস্টোল ও ডায়াস্টোলের মাত্রা কত? এটা হচ্ছে সেটা হলো 140/90। কারণ কি? আদর্শ সিস্টোল ডায়াস্টোলের মাত্রা বলছে। এটা অর্থ কি? উচ্চ রক্তচাপে আদর্শ সিস্টোল ডায়াস্টোলের মাত্রা বলার অর্থ হচ্ছে যে সর্বোচ্চ কত পর্যন্ত সিস্টোল ঠিক আছে, সর্বোচ্চ কত পর্যন্ত ডায়াস্টোল ঠিক আছে। তাহলে আমরা জানি কি সর্বোচ্চ 140 পর্যন্ত আমার সিস্টোল ঠিক আছে, আর ডায়াস্টোল ঠিক আছে 90 পর্যন্ত। সেই জন্য এটার অ্যান্সার কী হচ্ছে? 140/90। চলো এবার আমরা দুইটা টাইপ 2 নৈবেদ্যিক সলভ করি। এই টাইপ 2 চলে আসছি। স্বল্প সময়ের জন্য কার্যকর রক্তচাপ নিয়ন্ত্রণের ভূমিকা রাখে কোনটা? পেসমেকার, ব্যারোরিসেপ্টর, এবিনো, রেডিয়েজ হরমোন। তাহলে আমরা সবাই জানি যে কার্যকরভাবে রক্তচাপ নিয়ন্ত্রণের ভূমিকা পালন করে আমার ব্যারোরিসেপ্টর। এটা আলিম স্যারের বই থেকে নেওয়া হয়েছিল পুনরাবৃত্তিকটা। রক্তচাপ নিয়ন্ত্রণের সাথে নিচের কোন 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 কর্টিক স্নায়ু জড়িত? তো পরের প্রশ্নে বলছে রক্তচাপ নিয়ন্ত্রণের সাথে নিচের কোন 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 কর্টিক স্নায়ু জড়িত? এখানে আমার দুইটা স্নায়ু, কোন কোন কর্টিক স্নায়ু জড়িত? তাহলে আমাদের দুইটা স্নায়ু ছিল আমাদের উচ্চচাপ ব্যারোরিসেপ্টরে, যে আমাদের দুইটা স্নায়ু আমাদের মস্তিষ্কে সিগন্যাল নিয়ে যায়। সেই দুটো কী স্নায়ু ছিল? একটা ছিল আমাদের গ্লসোফেরিঞ্জিয়াল স্নায়ু, আর একটা ছিল ব্যাগাস স্নায়ু। তো গ্লসোফেরিঞ্জিয়াল স্নায়ুটা হচ্ছে আমাদের 9 নম্বর স্নায়ু, আর ব্যাগাস স্নায়ুটা কোনটা কত নাম্বার? ব্যাগাস স্নায়ুটা হচ্ছে আমাদের 10 নম্বর স্নায়ু। তো সেই জন্য এটার অ্যান্সার হবে কত? 9 আর 10। আর বৃক্কের অন্তর্বাহী ধমনী জাস্টাগ্লোমেরুলার কোষ থেকে কোনটি নিঃসৃত হয়? সেটা কি হবে? আমার রেনিন এনজাইম নিশ্চিত হয়। এটা তোমরা পড়ছো, এটা হাসান স্যারের বই থেকে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার টাইপ 3 নৈবেদ্যিকে আসি আমরা। টাইপ 3 নৈবেদ্যিকে দেখো উচ্চচাপ ব্যারোরিসেপ্টর কোথায় থাকে না, তো এটা নিয়ে তোমাদের একটু চিন্তা করতে হবে।
দেখো আমরা পড়ছিলাম যে আমাদের অনুপ্রস্থ আফ্রিকার শিক্ষা থাকে, ডান অন্তস্থ ক্যারোটিড ধমনী থাকে, বাম অন্তস্থ ক্যারোটিড ধমনী থাকে, কিন্তু বড় বড় সিস্টেমিক শিরায় আমার উচ্চচাপ ব্যারোরিসেপ্টর থাকে না। এটা আজমল স্যারের বইয়ে আছে। আচ্ছা, তারপরে প্রশ্ন আসছে যে নিজের কোনটির উপর মানবদের রক্তচাপ নির্ভর করে না। তাহলে কিসের উপর নির্ভর করে না? রক্তের সান্দ্রতার উপর নির্ভর করতে পারে, রক্তের প্রান্তীয় রোধের উপর নির্ভর করতে পারে, দেহের রক্তের মোট পরিমাণের উপর নির্ভর করতে পারে, কিন্তু রক্তের আপেক্ষিক গুরুত্বের উপর এটা কোনোভাবে নির্ভর করে না। তাহলে এটা হবে কি? রক্তের আপেক্ষিক গুরুত্ব। আর নিচের কোনটি ব্যতীত বাকি সবগুলো রক্তচাপ বৃদ্ধি করে? তাহলে কী হবে? ভ্যাসোপ্রেসিন তো বৃদ্ধি করে, অ্যাঞ্জিওটেনসিন বৃদ্ধি করে, রেনিনও বৃদ্ধি করে, সেরোটোনিন বৃদ্ধি করে না। তাহলে এটার অ্যান্সার হবে সেরোটোনিন। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো। তো তো আশা করি তোমরা পরের যে প্রি ক্লাসগুলো আছে সেগুলো সব মনোযোগ দিয়ে করবা। তো আজকে এই পর্যন্ত থাকুক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।